1861 সাল 7 মে, বাংলা 1268 সন 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী, পৈতৃক নাম শাকম্ভরী। বিয়ের পরে তাকে নতুন নাম দেয়া হল সারদা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর 1908 সালে লিখেছিলেন, তাঁদের পূর্বপুরুষেরা খুলনা জেলার পিঠাভোগ গ্রামের অধিবাসী ছিলেন। তাঁরা ছিলেন পিরালি ব্রাহ্মণ। আদিবাস ছিল খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামে। ক্রমে পিরালিগণ যশোর, হুগলি, 24 পরগনা জেলায় বসতি স্থাপন করেন। ঠাকুর বংশের উন্নতির বীজ পুরুষ দ্বারকানাথ ঠাকুর। 1834 সালে দ্বারকানাথ ঠাকুর ইউসুফশাহী পরগনার ডিহি শাহজাদপুরের জমিদারি মাত্র 13 টাকা 10 আনায় নিলামে ক্রয় করেন। এর পূর্বে এটি ছিল নাটোরের রানী ভবানীর বংশধরদের হাতে। এছাড়া তিনি পালক পিতা রামলোচনের উইল সূত্রে কুষ্টিয়ার বিরাহিমপুর পরগনা পেয়েছিলেন। দ্বারকানাথ ঠাকুরের 3 পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রনাথ ঠাকুর এবং নগেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে লিখেছেন, তাহার সুতীক্ষ্ণ বুদ্ধিতে তিনি বুঝিয়াছিলেন যে ভবিষ্যতে এই সকল বৃহৎ কার্যের ভার আমাদের হাতে পড়িলে আমরা তাহা রক্ষা করিতে পারিব না। অতএব ইউরোপে যাইবার পূর্বে 1762 সালে আমাদের পৈতৃক বিষয় বিরাহিমপুর ও কটকের জমিদারির সঙ্গে তাহার সোপার্জিত ডিহি শাহজাদপুর ও পরগনা কালীগ্রাম একত্র করিয়া এই 4টি সম্পত্তির উপরে একটি ট্রাস্ট ডিড লিখিয়া 3 জন ট্রাস্টি নিযুক্ত করিয়াছিলেন। ওই সম্পদের অধিকারী তাহারাই হইলেন, আমরা কেবল তাহার উপসত্ত্বভোগী রহিলাম। কারো কারো মতে 1876 সালে রবীন্দ্রনাথ নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথের সাথে প্রথমবার শিলাইদহ আসেন। বাংলাদেশের নদীতে নদীতে গ্রামে গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছি। এর নতুনত্ব চলন্ত বৈচিত্র্যের নতুনত্ব। শুধু তাই নয়, পরিচয়ে অপরিচয়ে মেলামেশা করেছিল মনের মধ্যে। বাংলাদেশকে তো বলতে পারি না বেগানা দেশ। তার ভাষা চিনি, তার সুর চিনি। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জিরে। ক্ষণে ক্ষণে যতটুকু গোচরে এসেছিল তার চেয়ে অনেকখানি প্রবেশ করেছিল মনের অন্দরমহলে আপন বিচিত্র রূপ নিয়ে।
1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথ বিয়ে করলেন ঠাকুর জমিদার এস্টেটের কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীকে। কনের বাড়ি খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামে। রবীন্দ্রনাথ কনের নাম নতুন করে রাখলেন মৃণালিনী। নাগরিক কবি রবীন্দ্রনাথ গ্রাম বাংলায় এসেছিলেন প্রথম তার জমিদারি পরিদর্শন উপলক্ষে অবশ্যই 25শে নভেম্বর 1889 খ্রিস্টাব্দে শিলাইদহে। কারণ শিলাইদহ তাদের জমিদারির মধ্যে একটা প্রধান অংশ ছিল। যদিও জমিদারি দেখতে এসেছিলেন, কিন্তু নাগরিক কবি এসে ওই গ্রাম বাংলার প্রকৃতির রূপসৌর্য দেখে অভিভূত হলেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষের অবস্থা, অর্থাৎ এক কথায় জীবন জনপদ সম্পর্কে তার অভিজ্ঞতা, এই দুই বিষয়ে উনি এতটা আকৃষ্ট হলেন যে ভাবতে শুরু করলেন যে এটা তার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জায়গা। এই প্রকৃতির নানাভাবে সকাল, দুপুর, সন্ধ্যা, বিকেল এবং জ্যোৎস্না রাত এগুলো মিলে তাকে এতটা অভিভূত করেছিল যে প্রথমবার এসেই তিনি চিঠিতে লিখলেন যে পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী, এখানে না এলে সেটা বোঝা যায় না। ইন্দিরা দেবীকে লেখা চিঠিতে। কবি 1889 সালে যখন শিলাইদহে এসে পৌঁছেন, তিনি লেখেন, পৃথিবী যে বাস্তবিকই এত সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয়। শিলাইদহের পদ্মা, পদ্মার পার, চর, মানুষ, জীবন, জীবিকা সবকিছু রবীন্দ্রনাথের লেখার অনুপ্রেরণা এবং এখানকার সন্ধ্যা কবিকে ভীষণ আলোড়িত করত। এসো দুঃখে সুখে, এসো মোর
1890 সালের আগস্ট মাসে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিলেত যাত্রা করেন। বিলেত থেকে ফিরে এসে 1890 সালের ডিসেম্বরে স্থায়ীভাবে জমিদারির দায়িত্ব নিয়ে পতিশরে আসেন। দেবেন্দ্রনাথ ঠাকুর এক এক জমিদারির দায়িত্ব অর্পণ করেন তার পুত্র এবং জামাতাদের হাতে, কিন্তু তিনি এদের কাজে সন্তুষ্ট হতে পারেননি। সবশেষে 1896 সালের 8ই আগস্ট পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিরাট এজমালি সম্পত্তি একক পরিচালনার ভার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করেন। সে সময় রবীন্দ্রনাথকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, এই ক্ষণে তুমি জমিদারির কার্য পর্যবেক্ষণ করিবার জন্য প্রস্তুত হও। প্রতি সপ্তাহে আমাকে রিপোর্ট দিলে উপযুক্ত মতে তোমাকে আমি উপদেশ দিব এবং তোমার কার্যে তৎপরতা বিচক্ষণতায় আমার প্রতীতি হইলে আমি তোমাকে মফস্বলে থাকিয়া কার্য করিবার ভার অর্পণ করিব। রবীন্দ্রনাথ শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরের একক পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। 20 জানুয়ারি 1890 শাহজাদপুরের স্থানীয় হাই স্কুলে সুনীতি সঞ্চারিণী নামে একটি সভা হয়। রবীন্দ্রনাথ পরিদর্শন খাতায় লেখেন, visited the school for the first time, went round all the classes. I did not try to frighten the boys out of their wits by cursory examination, which I fear they have often enough. I have every reason to believe that the headmaster is doing his duty conscientiously, and I dare say the school is as good as any other of its kind. রবীন্দ্রনাথ জমিদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি কবি সাহিত্যিক, আবার জমিদারও বটে, তাই বলে আত্মভোলা নন। এতদিনের সকল গদ বাঁধা নিয়মকানুন একেবারে উল্টে দিলেন। তার সময় জমিদারির আয় বেড়ে গেল, অথচ প্রজারা মহা খুশি। ঠাকুর পরিবারের যতগুলো আয়ের উৎস, তার মধ্যে শাহজাদপুরের রাজস্ব আয় অনেক বেশি। আমি রবি ঠাকুর দেখেছি, তো বললো যে বই ভাসিয়ে দিল কেন? বললো যে প্রজারা আসছে, সেই প্রজারা বিরক্ত হচ্ছেন আপনি। আমি বিরক্ত হচ্ছি, উনিরা কাদা পানি ভাঙা আমাকে সাক্ষাৎ করে আসছে, আমি হচ্ছি, তা হচ্ছিল তো। বলি আবার ফিরে দিল, তখন বোঝা আবার ফিরিয়ে দিল। যখন বোঝা ফিরিয়ে দিল তখন লোক উৎকার লাগলো, একদম 2 চাকার সিঁড়ি দিয়ে দাও, এটা এক সিঁড়ি দাও, ওটা এক সিঁড়ি দাও, 2 সিঁড়ি দিল দিয়ে তখন লোক উৎকার লাগলো। এই করতে 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 বেলা 4টা-5টার সময় এত বড় একটা ঠিকই হয়ে গেল টাকার। তখন টাকা আসলো বিবি কল সাহেব, তখন ছিল না, লোড ছিল না। বললো যে কবে, বললো যে টাকা কি করবো, গরিবকে বিতরণ করে দাও। নাগরিক কবি রবীন্দ্রনাথের গ্রাম বাংলার জীবন ও জনপদ সম্পর্কে সঠিক কোনো ধারণা ছিল না। জীবন স্মৃতিতে কবি লিখেছেন, আমরা শহরের ছেলে, কোনো কালে ধান ক্ষেত দেখি নাই এবং রাখাল বালকের কথা বইয়ে পড়িয়া তাহাদিগকে খুব মনোহর করিয়া কল্পনার পটে আঁকিয়াছিলাম। পুণ্যা উৎসব প্রজা জমিদারের বার্ষিক মিলন মেলা, প্রজা কর্তৃক জমিদারকে বার্ষিক করদানের উৎসব। তরুণ দীপ্ত রবীন্দ্রনাথ শান্ত সৌম্য মূর্তি নিয়ে জমিদার হিসেবে প্রথম এই উৎসবে যোগ দিলেন। তিনি দেখলেন হিন্দুরা বসেছে চাদরে ঢাকা শতরঞ্জির ওপরে, আবার ব্রাহ্মণদের স্থান ভিন্ন ও মর্যাদা মতো, আর অন্যদিকে দরিদ্র মুসলমান প্রজাগণ তারা বসেছে চাদর ছাড়া, শতরঞ্জি ছাড়া চৌকির। রবীন্দ্রনাথ এই চিরাচরিত নিয়ম পাল্টে দিয়ে সবাইকে এক সমতল আসনে বসবার ব্যবস্থা করলেন। রবীন্দ্রনাথ বললেন, এ রাজদরবার নয়, মিলনানুষ্ঠান। প্রাচীন প্রথা বুঝি না, সবার একাসন করতে হবে। জমিদার হিসেবে
এই আমার প্রথম হুকুম। এই মিলন উৎসবে পরস্পরে ভেদ সৃষ্টি করে মধুর সম্পর্ক নষ্ট করে দেওয়া চলবে না। প্রিয় প্রজারা, তোমরা সব পৃথক পৃথক আসন ব্যবস্থা সব সরিয়ে দিয়ে একসঙ্গে বসো। আমিও বসবো, আমি তোমাদেরই লোক। এই অঞ্চলের মানুষ কোনো সময় কিন্তু রবীন্দ্রনাথ বলেন না। এই অঞ্চলের মানুষ বলেন ঠাকুর বাড়ি এবং ঠাকুর। রবীন্দ্রনাথের এই অবস্থানের কারণেই, এই অসাম্প্রদায়িক চেতনার কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর একই আসনে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষকে একই আসনে বসাতে পেরেছিলেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গ্রাম ও গ্রামীণ জীবন সম্পর্কে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না। এমন অভিযোগ তাঁর জীবদ্দশায় উঠেছে, আলোচিতও হয়েছে পরবর্তীকালেও। কিন্তু রবীন্দ্রনাথের বক্তব্যে ভিন্ন সত্য ফুটে উঠেছে। তাঁর ভাষায়,
যতদিন পল্লীগ্রামে ছিলাম ততদিন তাকে তন্ন তন্ন করে জানবার চেষ্টা আমার মনে ছিল। কাজের উপলক্ষে এক গ্রাম থেকে আর এক দূর গ্রামে যেতে হয়েছে। শিলাইদহ থেকে পতিশর গ্রামের বিচিত্র দৃশ্য, বিচিত্র জীবনযাত্রা। ক্রমে পল্লীর দুঃখ দৈন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল। তার জন্য কিছু করব এই আকাঙ্ক্ষায় মন ছটফট করছিল। তখন আমি যে জমিদারি ব্যবসা করি এটা নিতান্তই লজ্জার বিষয় মনে হয়েছিল। তারপর থেকে চেষ্টা করতাম কি করলে এদের মনের উদ্বোধন হয়। আপনার দায়িত্ব এরা আপনিই নিতে পারে। তখন থেকে মনে হয়েছে যে পল্লীর কাজ করতে হবে। আমি আমার ছেলেকে আর সন্তোষকে পাঠালুম কৃষিবিদ্যা শিখে আসতে। রবীন্দ্রনাথকে আমরা কবি হিসেবেই বেশি করে জানি, কিন্তু কবিতা লেখার পাশাপাশি তিনি এমন কোনো বিষয় নেই সেই সব বিষয় নিয়ে তিনি লেখেননি কিংবা চর্চা করেননি। সবচেয়ে অবাক লাগে যে তিনি অর্থনীতি এবং সমাজ নিয়ে এত কথা লিখেছেন যেগুলোর প্রাসঙ্গিকতা আজও সমানভাবে আমরা দেখতে পাই। বিশেষ করে তার কৃষি ভাবনা আসলে আমাদের অবাক করে। কৃষকদের তিনি কিভাবে দেখতেন তার প্রমাণ আমরা বিভিন্ন লেখাতে দেখতে পাই। বিশেষ করে তিনি বলতেন যে পৃথিবীর যে আলো, আধুনিকতার যে আলো, সেই আলো আমাদের পল্লীতেও ফেলতে হবে। এবং তিনি মনে করতেন যে দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয় এবং দেশকে নিজের শক্তিতে জয় করতে হয়। পল্লীর মানুষের প্রতি তার যে ভালোবাসা, তাদের প্রতি যে দরদ, বিশেষ করে কৃষক প্রীতি তার, এর কিন্তু উৎপত্তি পূর্ব বাংলায়। জমিদারি পরিচালনা করবার জন্য তিনি পূর্ব বাংলায় এসেছিলেন এবং পদ্মার বোটে তিনি বেশিরভাগ সময় কাটাতেন। পদ্মা নদীতে তিনি যখন থাকতেন সারা দিন বা যখনই থাকতেন বোটের মধ্যে, আশেপাশে অনেকেই পল্লীবাসীরা আসতেন, বিশেষ করে মেয়েরা আসতেন। তারা বাসন কোসন মাজতেন এবং সেখানে স্নান করতেন এবং তারা নিজেদের মধ্যে যে সমস্ত অভাবের কথা, দৈন্যের কথা, আনন্দের কথা যে বলতেন, সেই সব কথাগুলো তার মনে খুব বাস্তব এবং তার লেখাতে পরবর্তীকালে আমরা দেখতে পাই। কিন্তু গ্রামে এসে তিনি গ্রামকে পর করেননি, গ্রামকে আপন করে নিয়েছিলেন এবং গ্রামের মানুষগুলোকে তিনি খুব কাছে নেবার চেষ্টা করেছেন। নিজের জবানিতেই তার কথা শুনি, আমি নগরে পালিত, এসে পড়লুম পল্লীশ্রীর কোলে, মনের আনন্দে কৌতূহল মিটিয়ে দেখতে লাগলুম। ক্রমে এই পল্লীর দুঃখ দৈন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল। তার জন্য কিছু করব এই আকাঙ্ক্ষায় আমার মন ছটফট করে উঠেছিল। তখন আমি যে জমিদারি ব্যবসা করি, নিজের আয় ব্যয় নিয়ে ব্যস্ত, কেবল বণিক বৃত্তি করে দিন কাটাই, এটা নিতান্তই লজ্জার বিষয় বলে মনে হয়েছিল। তারপর থেকে চেষ্টা করতুম কি করলে এদের মনের উদ্বোধন হয়, নিজেদের দায়িত্ব এরা নিজেরা নিতে পারে। আমরা যদি বাইরে থেকে সাহায্য করি তাতে এদের অনিষ্টই হবে। কি করলে এদের মধ্যে জীবন সঞ্চার হবে, এই প্রশ্নই তখন আমাকে ভাবিয়ে তুলেছিল। রবীন্দ্রনাথ বোটে করে ঘুরে বেরিয়েছেন পদ্মা, গড়াই আর ইছামতির তীর ঘেঁষে। বোটে বাস করেছেন দিনের পর দিন, রাতের পর রাত। বোটে বসেই লিখেছেন কবিতা, গান, চিঠি। 1298 সাল ফাল্গুন মাস। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে চিঠিতে লিখেছেন, সৌন্দর্যের যে মনের মধ্যে এক নিগূঢ় অসীম রহস্যময় আকাঙ্ক্ষার উদ্রেক করে, যা মনকে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত আকর্ষণ করে নিয়ে যায়। কালিদাসের কবিতার মধ্যে এই ভাবটা পড়ে আমার ভারী আনন্দ হলো। এই আনন্দিত মনের উপকূলে বহুদিন পর কাব্যে এসে ভিড় করল সোনার তরী। তিনি লিখলেন 3টি কবিতা, বিম্ববতী, শৈশব সন্ধ্যা এবং সোনার তরী। সোনার তরী কবিতাটির অনন্য অনুবিশ্বের মূল প্রথিত বর্ষার শিলাইদহ আর ফসলের সঙ্গে কৃষকের গভীর সম্পর্কের মধ্যেই। ধান ক্ষেত আর ভরা নদীর উপরে একটি মেঘে ঢাকা শ্রাবণের প্রভাত বেলাকে ওখানে ডেকে আনা হয়েছে। ধূসর কালোর উপরে শ্রমের ফসল ধানের সোনাই ওখানে একমাত্র সোনা। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা,
কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হুয়ারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেকে ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আরো আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শিবনাথ সরকার ছিন্নপত্রের এক জায়গার উদ্ধৃতি দিয়ে বলছেন, খুব অল্প বয়সে যখন জ্যোতি দাদার সঙ্গে শিলাইদহে যান, তখন তিনি পদ্মার প্রাকৃতিক দৃশ্য আঁকবার জন্য খাতা পেন্সিল নিয়ে তীরে বসে থাকতেন। রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে পদ্মায় বোট নিয়ে ইছামতি নদী পার হয়ে পাবনার ভেতর দিয়ে আসতেনই শাহজাদপুরে। রবীন্দ্রনাথের শাহজাদপুরের আগমনের 12 বছর পরে শাহজাদপুরে একটি কৃষক বিদ্রোহ হয়েছিল। তো এই কৃষক বিদ্রোহের ফলে জমিদার শ্রেণীর সাথে প্রজাসাধারণের যে বিরোধ এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের আসার আগমনের পরে এটা একটি গভীর ধরনের সুসম্পর্ক স্থাপিত হয়। রবীন্দ্রনাথ তার শৈশব স্মৃতি নিয়ে চিঠিতে লিখেছেন, মনে পড়ে দুপুরবেলা জাজিম বিছানোই কোণের ঘরে একটি ছবি আঁকার খাতা লইয়া ছবি আঁকিতেছি। সে যে চিত্রকলার কঠোর সাধনা তাহা নহে, সে কেবল ছবি আঁকার ইচ্ছাটিকে লইয়া আপন মনে খেলা করা। ভাইপো গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথকে কুষ্টিয়ায় বেড়াতে আসবার জন্যে তিনি একটি চিঠি লেখেন। কল্যাণী এসো, আমি শনিবার বোট নিয়ে কুষ্টিয়ায় তোমাদের জন্য অপেক্ষা করব। জোড়াসাঁকোর গলির মুখ থেকে প্রথমটা বেরোবার যে দুঃখ, সেইটুকু কোনো মতে কাটাতে পারলে এখানে এসে খুব আনন্দ পাবে, সন্দেহ নেই। 3 আর্টিস্ট এখানকার জল, স্থল, আকাশ তোলপাড় করে বেড়াবে। অনেক কথা জমা আছে, দেখা হলে হবে। ইতি বৃহস্পতিবার, রবি কাকা। আমারি পথ যাওয়াতে আনন্দ খেলে যাই রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমারি পথ যাওয়াতে আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশিরই আপন মনে বাতাস বহে, বাতাস
উচ্ছ্বাস বহে সুমন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। কতক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, কতক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ। প্রমথনাথ বিশি এই রবীন্দ্রনাথের তার শিলাইদহ রবীন্দ্রনাথ গ্রন্থে কিন্তু এই কথাটাই বলেছিলেন যে এই গ্রাম বাংলায় আসার পর এই শিলাইদহ, তার নদী, তার শস্য নিচয়, এই সব কিছু মিলেই রবীন্দ্র চেতনায় যে পরিবর্তন ঘটায়, তাতে তার ফলেই যে সোনারতরী পর্ব থেকে চৈতালি পর্যন্ত এবং নানা গানে তার যে নতুন বাকফেরা কবিতায় গানে, এতেই তাকে মহাকবিত্ব দান করেছিল। যেমন শাহজাদপুরে উনি লিখলেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। এবং চলন বিলে যেতে যেতে একটা খুব চমৎকার ঘটনা, যে ঝড় উঠেছে, বোট টলমল করছে, তার মধ্যে উনি লিখলেন তুমি সন্ধ্যার মেঘমালা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় প্রাপ্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধাবিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ
মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী নিশায়ে তোমারে করেছি রচনা তুমি আমারি মম অসীম গগন বিহারী তুমি সুন্দর মেঘমালা তুমি আমার সাধের সাধনা। আমার যৌবনের আরম্ভকাল থেকেই বাংলাদেশের পল্লীগ্রামের সঙ্গে আমার নিকট পরিচয় হয়েছে। তখন চাষিদের সঙ্গে আমার প্রত্যহ ছিল দেখাশোনা। ওদের সব নালিশ উঠেছে আমার কানে। আমি জানি ওদের মতো নিঃসহায় জীব অল্পই আছে। ওরা সমাজের যে তলায়, সেখানে জ্ঞানের আলো অল্পই পৌঁছায়। প্রাণের হাওয়া বয় না বললেই হয়। যখন একথা কাউকে বলে কয়ে বোঝাতে পারলুম না যে আমাদের স্বায়ত্তশাসনের ক্ষেত্র হচ্ছে কৃষিপল্লীতে, তার চর্চা আজ থেকেই শুরু করা চাই, তখন কিছুক্ষণের জন্যে কলম কানে গুঁজে একথা আমাকে বলতে হলো। আচ্ছা, আমি এ কাজে লাগব। রবীন্দ্রনাথ প্রথমে শিলাইদহে, পরে ব্যাপকভাবে কালীগ্রাম পরগনায় পল্লী উন্নয়ন ও পল্লী পুনর্গঠনের কাজে হাত দেন। পরবর্তীকালে শান্তিনিকেতনে বা শ্রীনিকেতনের বিভিন্ন অনুষ্ঠানে স্মৃতিচারণে বারবার এসেছে পদ্মা তীরের কথা, গ্রাম বাংলার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা, এসেছে তাদের জন্য কর্মকাণ্ডের কথা। তখন নিজের পরিচয় দিয়েছেন কবি রূপে নয়, কর্মী রূপে। শান্তিনিকেতনে তার আত্মপরিচয় তুলে ধরেন এই বলে, আমার জীবনের অনেক দিন নগরের বাইরে পল্লীগ্রামের সুখ দুঃখের ভেতর দিয়ে কেটেছে। তখনই আমি দেশের সত্যকার রূপ কোথায় তা অনুভব করতে পেরেছি। যখন আমি পদ্মা নদীর তীরে গিয়ে বাস করছিলাম, তখন পল্লীগ্রামের মানুষের জীবনের যে পরিচয় পেয়েছিলাম, তাতে এই অনুভব করেছিলাম আমাদের জীবনের ভিত্তি রয়েছে পল্লীগ্রামে। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়া পথের ধারে। বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে
মিলন মালায় যুগল গলায় রইবে গাঁথা মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসী যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়া পথের ধারে। রবীন্দ্রনাথ আরেক জায়গায় উল্লেখ করেছেন, আমাদের কাছারি থেকে কুষ্টিয়া পর্যন্ত উঁচু করে রাস্তা বানিয়ে দিয়েছিল। রাস্তার পাশে যেসব গ্রাম তার লোকদের বললুম, রাস্তা রক্ষা করবার দায়িত্ব তোমাদের। তারা যেখানে রাস্তা পার হয় সেখানে গরুর গাড়ির চাকায় রাস্তা ভেঙে যায়, বর্ষাকালে দুর্গম হয়। আমি বললুম, রাস্তায় যে খাদ হয় তার জন্য তোমরাই দায়ী, তোমরা সকলে মিলে সহজেই ওখানটা ঠিক করে দিতে পারো। তারা জবাব দিলে, বা আমরা রাস্তা করে দেব আর কুষ্টিয়া থেকে বাবুদের যাতায়াতের সুবিধা হবে। ওরে পড়ি আর 7 বছর পাখাল চলে যায় এই স্টেট, তখন পিটিশন করে কালীগঞ্জ পরগনারা সব বাবুকে নিয়ে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে খুব ভালো, তাই মহৎ ছিল। হিন্দু মুসলমান সকলেই প্রিয়, ভালোবাসা আমাদের এই প্রতিষ্ঠানে কোনো কিছু নাই, সবাই আনন্দ আমরা। রবীন্দ্রনাথ পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ব্যবসা প্রতিষ্ঠান কার টেগোর অ্যান্ড কোম্পানির অনুকরণে কুষ্টিয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন, নাম দিলেন টেগোর অ্যান্ড কোম্পানি। 2 ভ্রাতার 2 পুত্র সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ হলেন ব্যবসায়ের অংশীদার। রবীন্দ্রনাথ শিলাইদহে দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন, নাম দিয়েছিলেন মহর্ষি দাতব্য চিকিৎসালয়। সেখানে ওষুধ বিনামূল্যে সরবরাহ করতেন। রবীন্দ্রনাথ তখন ডাক্তার রবীন্দ্রনাথ হিসেবে পরিচিত হয়েছিলেন। এই দাতব্য চিকিৎসালয়ে এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা একই সঙ্গে হতো। রবীন্দ্রকন্যা মীরা দেবী তার স্মৃতিকথায় বলেছেন, রাত্রিরে বোটে শুয়ে বোটের গায়ে ছলাক ছলাক ঢেউয়ের শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়তুম। ঢাকা থাকে না, হায় গো
46-47 বছর এখানে জমিদারিত্ব করেছেন। এর মাঝখানে উনি বহু কবিতা বা গান রচনা করেছেন প্রতিশরে। শিক্ষার উপরও খুব নজর দিয়েছিলেন এলাকার কৃষকদের ইয়েতে। এখানে অনেকগুলো স্কুল, যেমন প্রতিশরের স্কুলটা করেছেন উনি কালীগ্রাম পরগনায় ওনার ছেলের নামে, কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন। এই স্কুলটা এখনও আছে এবং এই স্কুলে উনি যাবার সময় 66 একর জমি দান করে গেছেন। 1907 সালে পাবনা শহরে জাতীয় কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ। সভাপতির ভাষণে তিনি বলেন, গ্রামের মধ্যে চেষ্টার কোনো লক্ষণ নাই। জলাশয় পূর্বে ছিল, আজ তাহা বুঝিয়া আসিতেছে, কেননা দেশের স্বাভাবিক কাজ বন্ধ। যে গোচারণের মাঠ ছিল তাহা রক্ষণের কোনো উপায় নাই। যে দেবালয় ছিল তাহা সংস্কারের কোনো শক্তি নাই। যে সকল পণ্ডিত সমাজের বন্ধন ছিলেন তাহাদের গণ্ডমূর্খ ছেলেরা আদালতে মিথ্যা সাক্ষ্যের ব্যবসা ধরিয়াছে। জঙ্গল বাড়িয়া উঠিতেছে, ম্যালেরিয়া নিদারুণ হইতেছে, দুর্ভিক্ষ ফিরিয়া ফিরিয়া আসিতেছে। অন্ন নাই, স্বাস্থ্য নাই, আনন্দ নাই, ভরসা নাই, পরস্পরের সহযোগিতা নাই। আঘাত উপস্থিত হইলে মাথা পাতিয়া লই, মৃত্যু উপস্থিত হইলে নিশ্চেষ্ট হইয়া মরি, অবিচার হইলে দেবের উপর তাহার ভার সমর্পণ করিয়া বসিয়া থাকি। তার ছুটি গল্প, তার পোস্টমাস্টার, অতিথি, সমাপ্তি, শাস্তি ইত্যাদি সবগুলো গল্পের ভেতরে প্রকৃতি এবং মানুষ অনেক বড় হয়ে উঠেছে এবং এই বড় হয়ে ওঠার ভেতরেও তিনি প্রকৃতি ও মানুষের বিভিন্ন মাত্রা আবিষ্কার করেছেন। ছুটি গল্পের ফটিককে আমরা ভুলি না। ফটিক আমাদের একটা প্রাণপ্রিয় একটা সন্তানের মতো একটি বালক, যে বালককে তার শেকড় থেকে যখন উচ্ছেদ করে নিয়ে যাওয়া হলো, যে বালক যখন শহরের কোনো কিছুই তার ভেতরে গ্রহণ করতে পারল না, যেই নদী, যেই প্রকৃতি, যেই সব কিছুর ভেতরে সে তার কৈশোর কাটিয়েছে, শৈশব কাটিয়েছে, সেখানেই সে ফিরে আসতে চাচ্ছে। এই গল্পের শেষে ফটিক ভীষণ অসুস্থ, প্রায় মরণাপন্ন। ফটিকের মাকে খবর পাঠিয়ে আনানো হয়েছে শহরে। ফটিকের মামা বিশ্বম্ভর, ফটিকের মা কাঁদতে কাঁদতে আসছেন এবং তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা, মানিক আমার। দেখ দাদা, আমার ফটিকের কি হলো দাদা? চিনতে পারছে না কেন দাদা? দাদা দাদা, আমি তোমার কুড়িটা নষ্ট করিনি, রেখে দিয়েছি, তুমি আসলে ওড়াবো। মা, সত্যি বলছি, মাখনকে আমি মারিনি। ফটিক শোনো আমার মা, মাগো, এই যে বাচ্চা, এই যে মা, চোখ মেলে চেয়ে দেখ বাচ্চা, চেয়ে দেখ, আমার ক্ষমা করে দে বাবা। মা, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ফটিকের বাড়ি সেই শিলাইদহ, ফটিকের বাড়ি সেই নিরন্ন গ্রামটি, যে গ্রামটি আমাদেরই স্বপ্নের মাতৃভূমি।
1915 সালে শিলাইদহে বসে তিনি ঘরে বাইরে উপন্যাস রচনায় হাত দিলেন। এর সাথে চলছে চিঠি লেখা। কন্যা মীরা দেবীকে লিখে জানাচ্ছেন শিলাইদহের অপরূপ সৌন্দর্যের তুলনাহীনতা নিয়ে। শিলাইদহের মতো এমন মনের মতো জায়গা তো আর কোথাও দেখলুম না। আকাশে, আলোতে, হাওয়াতে, পাখির গানে, ফুলের গন্ধে আমার চারিদিকে এবং আমার মগজের ভেতরটা পর্যন্ত ভরে গিয়েছে। এত শান্তি, এত সৌন্দর্য আর কোথাও নেই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। আমার আছে কই, আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু সাধ শত কথা কই, আমার নাই কথা তবু সাধ শত কথা কই, অলসই অলসই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই আমি একা বসে সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। কবির বৈচিত্র্যময় জীবনে নোবেল পুরস্কার প্রাপ্তি একটি বিশেষ অধ্যায়, কিন্তু কবি নিজেই বহু স্থানে ক্ষোভ ও দুঃখের সঙ্গে বলেছেন, নোবেল পুরস্কার জীবনের নিভৃত সুখ থেকে তাকে বঞ্চিত করেছে। নোবেল পুরস্কার তাকে অনেক ব্যস্ততার মধ্যে টেনে নিয়ে যায়। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1,20,000 টাকা সেদিনের, তার 1,12,000 টাকা তিনি প্রতিশরের গ্রামীণ উন্নয়ন ব্যাংক করেছিলেন। আধুনিক পদ্ধতিতে চাষবাসের জন্য রবীন্দ্রনাথ প্রতিশরে 7টি বিদেশি কলের লাঙ্গল এনেছিলেন, সাথে এনেছিলেন একজন বিদেশি ইঞ্জিনিয়ারকে। যেখানেই গেছেন, শাহজাদপুর, প্রতিশর, রাজশাহী, পূর্ববঙ্গের বাইরে বোলপুর, এমনকি ইউরোপে, আবার ঘুরে ফিরে সেই শিলাইদহ। পদ্মার পলিমাটিতে পুষ্ট হয়েছিল তাঁর সৃজনশীলতা। কি লেখেননি তিনি এখানে! গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক। আর বিশেষ করে উল্লেখ করা যায় ছিন্নপত্রাবলীর নাম। পদ্মার যে রূপ এখানে বর্ণিত হয়েছে,
একে কাব্য ছাড়া আর কি বলবো? কবির ভাষাতেই আমরা শুনি শিলাইদহের রূপ বর্ণনা। চারিদিকে এত সরসতা, আমাদের বাড়ির সামনে শিশু বিথিকায় তাই দিন রাত মর্মর ধ্বনি শুনছি, আর কনক চাঁপার গন্ধে বাতাস বিউফল। কয়েদবেলের শাখায় প্রশাখায় নতুন চিকন পাতাগুলি ঝিলমিল করছে, আর ওই বেনুবনের মধ্যে চঞ্চলতার বিরাম নেই। সন্ধ্যার সময় টুকরো চাঁদ যখন ধীরে ধীরে আকাশে উঠতে থাকে, তখন সুপুরি গাছের শাখাগুলি ঠিক যেন ছোট ছেলের হাত নাড়ার মতো চাঁদ মামাকে টি দিয়ে যাবার জন্য ইশারা করে ডাকতে থাকে। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে শিলাইদহের গগন হরকরা, যার নাম আসলে গগন মণ্ডল, সেই গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এটাতে রবীন্দ্রনাথ এত অভিভূত হয়েছিলেন যে এর পরবর্তী পর্যায়ে এই গান, আমরা বিশেষজ্ঞরা বলেন যে এই গানের সুর নিয়েই কিন্তু উনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিতে আরোপ করেছিলেন। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, হারাই সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বিদেশে, আমি দেশে বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। 1926 সালে উনি যে ঢাকায় আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, বিশেষ করে রমেশচন্দ্র মজুমদারের আমন্ত্রণে, সেখানে কিন্তু সেই দিনগুলো অর্থাৎ 1926 সালের 7ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 7 দিনে উনি অনেক জায়গায় গেছেন, কথা বলেছেন, ভাষণ দিয়েছেন। প্রথমেই তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হলো লালকুঠি, যে নর্থব্রুক হল রোড বলে ওখানে। লালকুঠির পরে বিকেলে তাকে বুড়িগঙ্গার পাড়ে এই গণসম্বর্ধনা দেওয়া হলো করোনেশন পার্কে। এবং সেই করোনেশন পার্কে যখন শেষ বিকেলের আলো, সূর্যাস্তের আলো এসে পড়ছে, তখন উনি খুব আবেগ বিহ্বলভাবে বললেন যে ঢাকায় এসে আমার মনে হচ্ছে বুড়িগঙ্গার তীর থেকে যে আলো এসে পড়ছে আপনাদের মুখে এবং আমার মুখে, মনে হচ্ছে ঢাকা আমাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে। রবীন্দ্রনাথ 15 তারিখে সকালে ঢাকা থেকে ট্রেন যোগে ময়মনসিংহ যান। ময়মনসিংহ যাওয়ার প্রধান কারণ ছিল ওই মুক্তাগাছার জমিদারদের আমন্ত্রণ এবং ময়মনসিংহবাসী লোকজনের আমন্ত্রণ। সেখানে যে উনি ওদেরই গেস্ট হাউসে নামে পরিচিত আলেকজান্দ্রা ক্যাসেল, সেখানে উঠেছিলেন এবং টাউন হলে তার সম্বর্ধনা সভা, তারপরে ত্রয়োদশী মিলনী সভায় সম্বর্ধনা সভা, এমনকি আনন্দমোহন কলেজে গেলেন, বিদ্যাময়ী গার্লস স্কুলে গেলেন এবং আরও ব্রাহ্ম সমাজের অধীন এবং মহিলা সমিতির মানে আতিথ্য গ্রহণ করলেন। এই সব জায়গায় উনি ভাষণ, তার ভাষণের মধ্যে আমরা আর বিস্তারিত যাব না, শুধু এটুকুই বলবো যে মূলত বিষয়গুলো ছিল শিক্ষা এবং সম্প্রদায় সম্প্রীতি। এই দুটো জিনিসের উপরে উনি বরাবর গুরুত্ব দিয়েছিলেন। 19 তারিখ সকালে তার প্রাক্তন ছাত্র এক জমিদার 18 বাড়ির, তার অনুরোধ এড়াতে না পেরে 18 বাড়ি হয়ে উনি কুমিল্লায় গেলেন অভয়াশ্রমে। অভয়াশ্রম সম্বন্ধে তার বেশ শ্রদ্ধা ছিল, কারণ ওদের সমাজ কল্যাণমূলক কাজের প্রতিও তার খুব তার শ্রদ্ধা ছিল, যে জন্য অভয়াশ্রমে উনি গেলেন, বক্তৃতা দিলেন এবং তারপরে ভিক্টোরিয়া কলেজে গেলেন, ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন যে রবীন্দ্রনাথ বাংলাদেশে যেসব জায়গাগুলো ভ্রমণ করেছেন, অন্তত সেই সব জায়গাগুলোকে স্মৃতিফলকে চিহ্নিত করে, কবে এসেছিলেন, কতদিন ছিলেন, কবে গেলেন, অন্তত এই তথ্যটুকু দিয়ে যদি স্মৃতিফলকে চিহ্নিত করা হয়, সেটা কিন্তু রবীন্দ্রনাথের প্রতি সম্মান দেখানো হবে না, জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমাদের নিজেদেরও আমরা সম্মান দেখানো হবে, আমরা ধন্য হব বরং এগুলো করতে পেরে। একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলবো যে রবীন্দ্রনাথের এই যে বাংলাদেশ সফর, এর একটা প্রধান তাৎপর্য হলো যে শুধু যে বাউল সঙ্গীতের সঙ্গে তার একাত্মতা তাই নয়, যেটা আমি আগে বলেছি, শুধু তাই নয়, লোকসঙ্গীত, লোকসংস্কৃতি এগুলো সম্পর্কে তার একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল
আমরা যে জন্য দেখি যে মেয়েলি ছড়া মানে সংগ্রহের জন্য উনি উঠে পড়ে লাগলেন, এবং সেটা এখানে আসার পর বাংলাদেশে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়েও কিন্তু অকারণে প্রশ্ন উঠেছিল বিভিন্ন সময়। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ 1972 সালে আমরা কি কারণে জানি না একটি সাপ্তাহিক পত্রিকা এই প্রসঙ্গটি উস্কে দেয় এবং এই নিয়ে বিতর্ক চলে পক্ষে বিপক্ষে, এবং আমরা একটু অবাক হয়ে লক্ষ্য করি যে পক্ষের শক্তি কিন্তু বেশি ছিল, বিপক্ষ ততটা জোরালো হতে পারেনি। তখন বলা হয়েছিল যে নতুন বাংলাদেশের সামাজিক পটভূমিতে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক নন। আমি বলেছি যে এই নিয়ে দুই পক্ষের অনেক লেখালেখি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এমনকি আমাদের খুব উগ্র তরুণ সমাজের এক অংশ বলেছিলেন যে আমাদের শ্রেণী সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গী নন। এবং আরও দুঃখের বিষয় যে আমাদের এক প্রবীণ অধ্যাপক এমন কথা উচ্চারণ করেছিলেন যে রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্য কিন্তু সম্পদ নন। এই যে উদ্ভট যুক্তিহীন রবীন্দ্র বিচার, এগুলোকে সময় অবশ্য ছুঁড়ে ফেলে দিয়েছে আবর্জনার স্তূপে। ওই যে সাপ্তাহিকের কথা বললাম, একটি ছোট্ট মানে চমকপ্রদ ঘটনা আমি বলবো যে যেই সাপ্তাহিকটি রবীন্দ্র বিরোধিতা এতটা সোচ্চার হয়েছিল, তারই সম্পাদক যখন তার চক্ষু অপারেশন, চোখে অস্ত্রোপচার কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করা হয়, তখন সেই পত্রিকাতে এই প্রচ্ছদ কাহিনীতে বলা হয়েছিল অন্ধজনে দেহ আলো, অর্থাৎ রবীন্দ্র পঙ্ক্তির উদ্ধার। তো এগুলো আমরা প্যারাডক্স হিসাবেই আর মেনে নেই বা গ্রহণ করি। 1893 সাল 2রা মে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে চিঠিতে লিখেছেন, এখন আমি বোটে, এজন্য আমার নিজের বাড়ি। এই বোটটি আমার পুরনো ড্রেসিং গাউনের মতো, এর মধ্যে প্রবেশ করলে খুব একটা ঢিলে অবসরের মধ্যে প্রবেশ করা যায়। যত খুশি কল্পনা করি, যত খুশি পড়ি, যত খুশি লিখি। বাস্তবিকই পদ্মাকে আমি বড় ভালোবাসি। ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা। খুব একটা পোষমানা নয়, কিছুটা বুনো রকম, কিন্তু ওর কাঁধে এবং বুকে আমার খুব আদর করতে ইচ্ছে করে। যেখানে রবীন্দ্রনাথ সে রবীন্দ্রনাথ হয়ে উঠল, তারই নাম শিলাইদহ। জীবনের প্রতিটা ছত্রে রবীন্দ্রনাথের শিলাইদহ রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শেষ বয়সে রবীন্দ্রনাথের আক্ষেপ ছিল, আমি আর শিলাইদহে যেতে পারিনি। আমার কষ্ট, আমার বেদনা এই জোড়াসাঁকের ঠাকুর বাড়িতেই শেষ হয়ে গেল। শেষবার কবি শিলাইদহে আসেন 1922 সালে। এরপর আর আশা হয়ে ওঠেনি, কারণ তাদের এজমালি সম্পত্তি আবার ভাগ হয়ে গেলে শিলাইদহ পরগনা পড়ল সত্যেন্দ্রনাথের পুত্র সুরেন্দ্রনাথের অংশে, রবীন্দ্রনাথের ভাগে পড়ল পতিশর আর কালীগ্রাম। ফলে অন্যের জমিদারিতে তিনি আর আসতে চাননি। তবে শিলাইদহের স্মৃতি কবির মনে চিরদিন অমোচনীয় কালিতে অঙ্কিত ছিল। শিলাইদহের বিচ্ছেদ বেদনার সুর শুনি ইন্দিরা দেবীকে লেখা কবির একটি চিঠিতে। শিলাইদহ ঘুরে এলুম, পদ্মা তাকে পরিত্যাগ করেছে, তাই মনে হল বিনা আছে, তার নেই। মনে রেখো তোমাদের এই হাসি
কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য মনে আপন মনে অনাদারে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো। আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় উপর থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায় গান গেয়েছিলেম মনে রেখো। আমি যে গান গেয়েছিলেম মনে রেখো। আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শতবার। একদিন জনহীন তোমার পুলিনে, গোধূলির শুভ লগ্নে হেমন্তের দিনে, সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান, তোমারে সঁপিয়াছিনু আমার পরাণ। অবসান সন্ধ্যালোকে আছিলে সেদিন, নতমুখী বধূসম শান্ত বাক্যহীন। সন্ধ্যা তারা একাকিনী সস্নেহ কৌতুকে চেয়েছিল তোমা পানে হাসি ভরা মুখে। সেদিনের পর হতে হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শতবার।